Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ আরেকবার WBJE ডিফারেনশিয়াল ইকুয়েশনের PYQ নিয়ে চলে এসেছি। এর আগে এই সিরিজে অলরেডি 21খানা লেকচার আপলোড হয়ে গিয়েছে। 2007 থেকে 2014 অবধি সমস্ত কোশ্চেনের সলিউশন আমি দিয়ে দিয়েছি। আজকের হবে লেকচার নাম্বার 22 এবং আজকের আমরা সলভ করব 2015-এর যতক্ষণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন এসেছিল সেইগুলো। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। So প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx plus 3x square tan inverse y minus x cube into 1 plus y square equal to 0 is, চারটে অপশান দেওয়া রয়েছে। এই পার্টিকুলার কোশ্চেনটা WBJE 2015-তে এসেছে। এক নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট। আজকের হবে লেকচার নাম্বার 22। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা অলরেডি এর আগের ইয়ারগুলোতে 7-8টা অঙ্কেতে রয়েছে। তার মানে হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা কোশ্চেন আসার প্রবাবিলিটিটা অনেক বেশি, চান্সটা অনেক হাই। সো অলরেডি এটা আমি রিপিটেডলি করিয়ে এসেছি। সো আজকেরও এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো কনসেপ্টটা, বাট এতক্ষণ অবধি তোমাদের পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে, এটাকে আগে আমাকে কী করতে হবে, যে লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ করতে হবে, তাহলেই আমি কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বলতে পারবো। এইবারে দেখো, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যারেঞ্জমেন্টটা যদি dy dx এ রাখা হয়, তাহলে ওপরের যে ভেরিয়েবল হয় তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে yটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর xটা কি x হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, যদি yটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে লিনিয়ারিটি ডেফিনেশনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভসের রেসপেক্টে, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1 হবে, ডেরিভেটিভসের পাওয়ার 1 হবে, এবং এরা প্রোডাক্টে থাকবে না, এবং এরা ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে থাকবে না। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কারা? সাইন কস, সাইন ইনভার্স, কস ইনভার্স, লগ ই, এরা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। সো এখানে নোট করো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা ট্যান ইনভার্সের ভেতরে রয়েছে এবং ওয়াই এর পাওয়ারটা দেখো স্কোয়ার হয়ে গেছে, তাহলে dy dx এর টার্মসে এটা লিনিয়ার পসিবল না। আরেকবার দেখো, যদি এটাকে আমি চাই এইভাবে সাজাবো dx dy এ, তার মানে হচ্ছে এটাকে আমি RHS এ নিয়ে যাবো, তারপর রেসিপ্রোকাল নিয়ে নেবো। সো এখানে এক্সটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্সি সুইচ করে গিয়েছে। সেই লজিক অনুযায়ী যদি এইটা লিনিয়ার হতে হয় তাহলে x এর পাওয়ার 1 হতে হবে, এক্সকিউজ মি, x এর পাওয়ার 1 হতে হবে, আর dx dy এরও পাওয়ার 1 হতে হবে, এবং এটা যেন প্রোডাক্টে না থাকে। কিন্তু এখানে দেখো x এর কিউব আছে, এখানে x এর স্কোয়ার আছে। সো ইন আইদার কেস dy dx অর dx dy কোনো কেসেই কিন্তু লিনিয়ার হবে না। সো চলো এবার আমরা এটাকে কি করে লিনিয়ারে চেঞ্জ করব সেটা আগে আমরা দেখি। তো এক কাজ করছি, আমি dy dxটাকে অ্যাজ ইট ইজ রিটেন করছি। সো dy dx অ্যাজ ইট ইজ রাখছি এবং এইটাকে RHS এ নিয়ে যাচ্ছি। যদি এটাকে আমি RHS এ নিয়ে যাই, সে একটা মাইনাস আসবে, এটা কি হয়ে যাবে 3x স্কোয়ার tan ইনভার্স y মাইনাস এক্স কিউব 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এইবারে বোথ সাইডে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। সো 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। সো তোমরা এবারে বলতে পারো যে স্যার আমরা বুঝবো কী করে যে এটাকে রাইটে নিয়ে যেতে হবে, 1 প্লাস ওয়াই স্কোয়ারতে ডিভাইড করতে হবে। এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম সে ওটা প্র্যাকটিস করতে করতে তোমাদের ফ্লোতে চলে আসবে। যদি এই পার্টিকুলার কেসে আমি কী করে গেস করলাম যে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এখানে ডিভাইড করতে হবে, ট্যান ইনভার্স ওয়াই রয়েছে। সো ট্যান ইনভার্স ওয়াইকে যদি আমি জেড ধরে নিই বা অন্য কিছু ধরে নিই, সো কী হয়ে যাবে, ট্যান ইনভার্স ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। তো সেখান থেকে আমি একটা আইডিয়া পেলাম যে বোথ সাইডে ডিভাইড করলে একটা বেনিফিট পাওয়া যাবে। তো এটা ডিভাইড করলে এবার মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে লিখছি, সেটাকে মাইনাস 3x স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস অফ মাইনাস প্লাস এক্স কিউব। এইবারে লিনিয়ার ফর্মে কি হয় যে RHS এ থাকে কেবল ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে কি এক্সের এক্সপ্রেশনগুলো থাকবে। সো এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স হয়েছে। সো এইটাকে আমি বাঁদিকে নিয়ে আসছি ওয়াই দিয়ে যেটা রয়েছে। সো 1/1 প্লাস ওয়াই স্কোয়ার dy dx প্লাস 3x স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব। এবার দেখো ডান দিকে শুধু কেবলমাত্র x এর ফাংশন রয়েছে, কিন্তু এইখানে দেখো dy dx তো এসছে, কোনো অসুবিধা নেই, কিন্তু y আসতে হবে এখানে, কিন্তু ট্যান ইনভার্স ওয়াই এসছে, তারপরে ওয়াই স্কোয়ার চলে এসছে। ওয়াই স্কোয়ারও আনওয়ান্টেড, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওয়াই স্কোয়ার থাকবে না। সো আমি এক কাজ করছি, এখানে একটা সাবস্টিটিউশন ইউজ করছি, সেটা হচ্ছে পুট ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড। কেন ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড পুট করলাম,
বিকজ ট্যান ইনভার্স ওয়াই এর ডেরিভেটিভ কত 1/1 + y²। সো এই সাবস্টিটিউশন ইউজ করলে ওয়াইটা রিপ্লেস হয়ে যাবে নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড দিয়ে। সো জেড এর টার্মস এটা লিনিয়ার হতে পারে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। যদি এই সাবস্টিটিউশনটা নিই তাহলে কি হয়ে যায়, দেয়ারফর 1/1 + y² dy dx ইজ ইকুয়াল টু dz dx। এইবার দেখো 1/1 + y² dy dx এর জায়গায় dz dx লিখবো, ট্যান ইনভার্স ওয়াই এর জায়গায় জেড লিখবো। সো এটা কি হয়ে যাবে, সো এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, সো 1 বিকামস, সো দেন 1 বিকামস, সো 1 কি হয়ে যাবে, সো এই পুরোটা জায়গা লিখছি আমি dz dx প্লাস 3x² অ্যাজ ইট ইজ, আর এই জায়গাটা লিখছি আমি z ইজ ইকুয়াল টু x³। সো এটাকে নাম দিচ্ছি 2। এইবারে দেখো এইখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে z, সো z ডিপেন্ডেন্ট ভেরিয়েবল dz dx তার ফার্স্ট ডেরিভেটিভ z এর পাওয়ার 1 dz dx এর পাওয়ার 1 এবং এরা দুজনে প্রোডাক্টে নেই, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ারিটি ডিফাইন করা হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। সো এটা বলবো এটা লিনিয়ার ইন জেড। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইন জেড, ওয়াই জেড বিকজ জেড ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর আগে ওয়াই হতো, ওয়াই হলে লিখতাম লিনিয়ার ইন ওয়াই, কিন্তু এখানে ওয়াই হয়নি, জেড হয়েছে। এবার এদের কোইফিশিয়েন্টটা দেখো, ডিজেড ডিএক্স এর কোইফিশিয়েন্ট +1। সো ডিজেড ডিএক্স এর কোইফিশিয়েন্ট যদি +1 হয় তাহলে এটা বলবো স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে, লিনিয়ার ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম। আর জেড এর কোইফিশিয়েন্টটা কি 3x², সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন, সেটা অ্যালাউড রয়েছে, এখানে x² চলবে, এখানে এটা x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এইচ এসে কেবলমাত্র ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, সেটা রয়েছে কি রয়েছে কিউ, ওটাকে দিয়ে বলি, সো এটা x³ রয়েছে। সো এটাকে যদি কম্পেয়ার করি এর সাথে, এই যে dz dx প্লাস পি জেড ইজ ইকুয়াল টু কিউ, আগের বারে কি লিখতাম dy dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যেত ই টু দ্য পাওয়ার পি ডিএক্স। এখানে কী হবে ই টু দ্য পাওয়ার পি, পিটা কত 3x²। সো এটাকে আমি লিখছি দিস ইজ লিনিয়ার ইন জেড। সো এটা যদি লিনিয়ার ইকুয়েশনে যায়, সো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন যদি হয়, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আইএফ বার করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আইএফ বার করার ফর্মুলা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার পি ডিএক্স। পিটা কি, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার কোএফিসিয়েন্ট, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড হয়েছে, জেড এর কোএফিসিয়েন্ট 3x², সেখানে পি এর কাজ করছে 3x²। আর কি করব, ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, বিকজ এক্স ইজ দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এটা এক্স এর ফাংশন, তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। এইবার এটাকে যদি আমি সলভ করি, সো এটা কী হয়ে যাবে 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, x² এর ইন্টিগ্রেশন হয়ে যাবে কি x³/3 হয়ে যাবে। সো এইটা এখান থেকে চলে আসবে 3 ক্যান্সেল হলে ই টু দ্য পাওয়ার x³। এইবার এখানে ইন্টিগ্রেশন করেছি, কিন্তু এই ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখবো না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কনস্ট্যান্ট টার্মটা লিখতে হয় না, যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করব সেইখানে কনস্ট্যান্টটা লিখবো। সো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়ে যাচ্ছে ই টু দ্য পাওয়ার x³। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সিগনিফিকেন্সটা কি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি সলভ করতে হয়, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে, সো এটা ইনিশিয়ালি নন সলভেবল। কারণটা কি, সলভ করতে গেলে ডেরিভেটিভসগুলোকে এলিমিনেট করতে হবে, ডেরিভেটিভসকে যদি এলিমিনেট করতে চাই তাহলে ইন্টিগ্রেট করতে হবে, বিকজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন রেসিপ্রোকাল টু ইচ আদার। এইবারে সমস্ত ফাংশন কিন্তু ইন্টিগ্রেবল হয় না, সো আমাকে ইন্টিগ্রেবল ফর্মে কনভার্ট করার জন্যে আইএফটা বার করতে হয়েছে। এবার এই আইএফ দিয়ে ইকুয়েশনে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ওটা ইন্টিগ্রেবল ফর্মে কনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই জন্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আইএফটা ফাউন্ড আউট করতে হয়। এবার আইএফ বার করার অনেক মেথড আছে ডিপেন্ডিং অন টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে কোনো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আইএফ এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। পিটা কোথা থেকে পাবো, পি হচ্ছে কোইফিসিয়েন্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ওয়াই হয় ওয়াই এর কোইফিসিয়েন্ট হবে পি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি জেড হয় তাহলে জেড এর কোইফিসিয়েন্ট হবে পি। এবার সেটাকে সলভ করে যা আসবে সেটাই হচ্ছে আইএফ এর ভ্যালু। সো আমার এই পার্টিকুলার কোশ্চেনে আইএফ কত, এই পার্টিকুলার কোশ্চেন আইএফ হচ্ছে ই টু দ্য পাওয়ার x³। সো ই এর পাওয়ারে এক্স এর পাওয়ারে 3। চলো কোন অপশনটা দেখে নেওয়া যাক, ই টু দ্য পাওয়ার x³ অপশান বিটা দেখো, অপশান বিটা, এবং বাকি অপশানগুলো দেখো অনেকটা কাছাকাছি দিয়েছে, 3x² ই টু দ্য পাওয়ার 3x তার কিউব, একটা 3 এখানে দিয়েছে আর এখানে ই টু দ্য পাওয়ার x²। সো চারটেই অপশান অনেকটাই কাছাকাছি, সো এখানে গেস করাটা একটু মুশকিল, সো তোমাকে সলভ করেই দেখতে হবে। সো এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট অপশান হচ্ছে অপশান বি ই টু দ্য পাওয়ার x³। ওকে, এইবারে নেক্সট সামে চলে যাওয়া যায়।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস টু এক্স দেন উইচ অফ দ্য ফলোয়িং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ইজ স্যাটিসফাইড। সো এটা হচ্ছে একটা কার্ভ দেওয়া রয়েছে, এই কার্ভ কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করবে। সো হয় আমি ইন্ডিভিজুয়ালি ওয়াই এর ভ্যালুটা এইখানে বসাবো, এইখানে বসাবো, এইখানে বসিয়ে ফার্স্ট ডেরিভেটিভ বার করবো, সেকেন্ড ডেরিভেটিভ বার করবো, যোগ ভাগ গুণ বিয়োগ ক্যালকুলেট করে দেখবো যে এলএইচএসটা জিরো হচ্ছে কিনা, কেন আরএইচএস জিরো ছিল, যদি এলএইচএস জিরো হয়ে যায় তাহলে বলবো যে এটা স্যাটিসফাই করেছে। এটা কিন্তু এইটা যদি চারটেই অপশানে চেক করতে হয় তাহলে খুবই লেবোরিয়াস আর বোরিং ওয়ে। কারণটা যে যদি অপশান এটা না হয় তাহলে অপশান বিতে যেতে হবে, যদি বি না হয় সিতে, সি না হলে ডিতে। আমরা এক কাজ করছি, এটা বলছে তো কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাহলে এটাকেই দুবার ডিফারেন্সিয়েট করে দেখে নিই যে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট হচ্ছে। এইটাকে আমি দুবার ডিফারেন্সিয়েট করিনি, কেন প্রত্যেকটা অপশানে ডি টু বাই ডিএক্স টু রয়েছে। সো দুবার ডিফারেন্সিয়েট করার পরে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ক্রিয়েট হবে, জেনারেট হবে, বলে দেবো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একে স্যাটিসফাই করবে। এটাকে এইভাবে ভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে দিয়েছে, তার যদি রুটসটা যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা রুটস যদি জানা থাকে তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে ঘুরিয়ে লিখতে পারবো, ব্যাক ক্যালকুলেশন ভাবো। সো এইটাকে আমি ইন্ডিভিজুয়ালি এখানে পুট করে স্যাটিসফাই না করিয়ে এইটা থেকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করে নিই, যেটা ম্যাচ করবে সেটাই হবে এর কারেক্ট আনসার। এগেন দিস পার্টিকুলার কোশ্চেন is a single correct question, so only one option is correct and the rest 3 options are incorrect, and this particular question carries +1 mark. okay, so চলো এখানে এর সলিউশনটা দেখে নেওয়া যাক। সো নেক্সট স্লাইডে আমি এর সলিউশনটা দেখাচ্ছি। সো অলরেডি আই হ্যাভ রিটেন, ওকে দাঁড়াও, এর সলিউশনটা আচ্ছা এটা এক্সট্রা হয়ে গেছে, সো আমি একটা স্লাইড লিখতে ভুলে গেছি। সো এই কোশ্চেনের সলিউশনটা, তো এটাকে আমি নেক্সট স্লাইডে লিখছি সলিউশনটা। সো এর সলিউশনটা কী হবে, সো আমি লিখে দিচ্ছি given curve is given curve is y equal to e to the power minus x cos 2x, এটাই গিভেন ছিল। আচ্ছা এটাকেই কার্ভ বলা হয়। 2D স্পেসে তুমি যা কিছু ড্র করবে বা প্লট করবে সেটা সবাই প্রত্যেকেই এক একটা কার্ভ। সো এটাও একটা কার্ভ। এটাকে আমি কি করব, দুবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করে দেখব যে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট হচ্ছে। অপশান এবিসিডির মধ্যে যেটা ম্যাচ করবে সেটাই হবে আমার কারেক্ট অপশান। সো চলো ডিফারেন্সিয়েটিং 1 with respect to x we get, বলো বাবু কি পাবে, এককে যদি তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে ডিওয়াই ডিএক্স পাবে। সো এইখানে ডিওয়াই ডিএক্স লিখে দাও। এরপরে ডান দিকে দেখো আরএইচএসে দেখো কি আছে, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স। সো প্রোডাক্ট অফ টু ফাংশনস, এখানে তাহলে ডিফারেন্সিয়েশনে কী হবে, প্রোডাক্ট রুল ইউজ করবে, মানে ফার্স্ট ফাংশন ইউ, সেকেন্ড ফাংশন ভি। প্রোডাক্ট রুলের ডেফিনেশন কী ছিল, যে ইউকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করবো, তাদের মাল্টিপ্লাই করবো, আবার ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েট করবো, তাদের মাল্টিপ্লাই করে অ্যাড করবো। সো ইউটা হচ্ছে এখানে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, যে কোনো ফাংশনকে তুমি ইউ ভি নিতে পারো, কারণটা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন আছে তাই জন্য কমিউট করবে। সো ইউকে অ্যাজ ইট ইজ রাখলাম, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স অ্যাজ ইট ইজ, ভিকে ডিফারেন্সিয়েট করবো, কস 2x এর ডিফারেন্সিয়েশন -2 sin 2x প্লাস এইবার ভিকে অ্যাজ ইট ইজ রাখছি। সো কস 2x অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ইউকে যদি ডিফারেন্সিয়েট করি, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি করব বলে ফেলো, এরপর এটাকে করি সিম্পলিফাই। সো এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে কী হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x, আর এখান থেকে একটা মাইনাস বাইরে আসবে। সো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2x। এইবারে দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2x কি, ওয়াই, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2x ওয়াই দেওয়া রয়েছে। সো পরের লাইনে আমি লিখে দিচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, তার আগে এটাকে এই লাইনে সিম্পলিফাই করে দিই। সো -2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x, আর এই জায়গাটা লিখে দিচ্ছি -y, আর রিজনটা মেনশন করছি বাই 1। সো 1 থেকে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2xকে লিখলাম y, আর তার আগে মাইনাস ছিল ওই জন্য মাইনাসটা অ্যাজ ইট ইজ। এইবার ওটাকে সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। সো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার,
আচ্ছা ওইগুলো আমি ওটাকে কেন ইরেজ করছি, ব্যাস। এইবার দেখো এই জায়গার তারিখ ওটাকে যদি আমি লেফটে নিয়ে আসি, মাইনাস ওয়াইটা কী হয়ে যাবে এখানে এসে এটা হয়ে যাবে প্লাস ওয়াই, আর এটা কী হয়ে যাবে প্লাস, আর এটাকে নিয়ে এসে করে 2 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটা হয়ে যাবে সাইন 2x ইজ ইকুয়াল টু 0। হোপফুলি বুঝতে পেরেছো। সবগুলো রিঅ্যারেঞ্জ করে একসাথে নিয়ে এলাম, একবারে এলএইচএসে নিয়ে এলাম। এইবারে এটাকে নাম দিচ্ছি 2। এবার এগেন কী করবো, দুইটাকেও ডিফারেন্সিয়েট করবো, বিকজ চারখানা অপশানেই আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সো ডিফারেন্সিয়েটিং 2 with respect to x we get, সো এটাকে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কী হয়ে যাবে d2y dx2 প্লাস এটা কি হয়ে যাবে dy dx আর প্লাস 2, এই 2টা কি কনস্ট্যান্ট ছেড়ে দিলাম। এখানেও দেখো প্রোডাক্ট রুল ইউজ করবো, e টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x। সো e টু দ্য পাওয়ার মাইনাস 2x অ্যাজ ইট ইজ, সাইন 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 cos 2x প্লাস সাইন 2x অ্যাজ ইট ইজ, আর e টু দ্য পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এটা কমপ্লিট হলো, ইকুয়াল টু 0 করলাম। এরপরে দেখো, এরপরে আমরা কি করব, d2y dx2 তো অ্যাজ ইট ইজ প্লাস dy dx অ্যাজ ইট ইজ। এইখানে দেখো 2 প্লাস 2 অ্যাজ ইট ইজ, 2 নয় এই 2 আর এই 2 কত হয়ে যাবে 4 হয়ে যাবে। সো 2 ইন্টু 2 4, আর e টু দ্য পাওয়ার, এই লাইনটা আমি একবার লিখেই দিই, নইলে তোমরা আবার ঝগড়া করবে যে এটা কী করে হলো। সো আমি লিখেই দিচ্ছি 2 ইন্টু 2 4 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2x, আর এখান থেকে এটা যায় মাইনাস 2 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x ইজ ইকুয়াল টু 0। ওকে, এইবারে দেখো d2y dx2 প্লাস dy dx প্লাস, এইবারে দেখো e টু দ্য পাওয়ার মাইনাস এক্স কস 2x, এটা হবে y বাই 1, কোশ্চেন পেপার এটা গিভেন ছিল, সেটা হয়ে যাবে 4y মাইনাস, এবার দেখো 2টা দেখো, সো 2তে দেখো 2তে আমি কি লিখতে পারি যে এটাকে যদি তুমি ডান দিকে পাঠাও তাহলে কি হয়ে যাবে dy dx প্লাস y ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x। সো এটা হয়ে যাবে প্লাস dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 0। এটা দেখো ভালো করে এটা বোঝো যে dy dx প্লাস y, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 2 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x। সো মাইনাস 2 e টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন 2x, এই মাইনাস সাইন সহ এটা রিপ্লেস হয়ে যাবে প্লাস dy dx প্লাস y দিয়ে। সো এই জন্য এই জায়গাটা আমি লিখছি ব্র্যাকেটে বাই 1 অ্যান্ড 2। এটা কেন করতে গেলাম, কেন চারটে অপশানের মধ্যে কোথাও এক্স নেই, শুধু y দিয়ে এক্সপ্রেশনগুলো রয়েছে, তাই জন্য সবগুলো আমি y তে কনভার্ট করলাম। এইবার এটাকে সিম্পলিফাই করো, রিঅ্যারেঞ্জ করো, আর সুন্দর করে সাজিয়ে লিখে অপশানগুলো চেক করো। সো dy dx দুবার আছে, তাহলে এটা হয়ে যাবে 2 dy dx, এখানে আছে প্লাস 4y, এখানে আছে প্লাস y, তাহলে এটা হয়ে যাবে 5y ইজ ইকুয়াল টু 0। তো চলো এবারে অপশান দেখে নাও, কারেক্ট অপশান টিক করো আর নেক্সট কোশ্চেনে চলে যাও। সো 2 d2y dx2 plus 2 dy dx plus 5y is equal to 0. So let's see which option is correct one. So d2y dx2 plus 2 dy dx plus 5y. So option এটাই হচ্ছে এর কারেক্ট অপশন। সো বিটা কেন হবে না, এখানে 5 আছে বলে বি হবে না। সিটা কেন হবে না, এখানে মাইনাস আছে। আর ডিটা কেন হবে না, এখানেও মাইনাস আছে। সো আই হোপ এই পার্টিকুলার কোশ্চেনের সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে এখনও কোনো অসুবিধা হয়নি। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, এই সলিউশনটা তো আমি করে দিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, if cos x and sin x are two solutions of the differential equation a0 d2 by dx2 plus a1 dy dx plus a2 y is equal to 0, where a0 a1 a2 are real constants, then which of the following is are? আচ্ছা, is are always true, is are always true মানে কি, এটা মাল্টি কারেক্ট কোশ্চেন। সো এটা হচ্ছে মাল্টি কারেক্ট
এটা 2 নম্বরের ছিল। মাল্টি কারেক্টের রুলটা হচ্ছে যে তোমাকে সব কারেক্ট অপশান যদি সিলেক্ট করো আর কোনো রং অপশান সিলেক্ট না করো তাহলে পাবে ফুল মার্কস। আর যদি পার্শিয়ালি কারেক্ট অপশান সিলেক্ট করেছো, মানে দুটো অপশান কারেক্ট হবে, তুমি একটা কারেক্ট সিলেক্ট করেছো আর একটা কিছুই করোনি, তাহলে ওই পার্শিয়ালি কারেক্ট আনসারের জন্য মার্কস পাবে ইকুয়াল প্রপোর্শনে। আর যদি পার্শিয়ালি কারেক্ট করো অ্যালং উইথ রং অপশান, মানে একটা তো ঠিক নিয়েছো আর একটা ভুল নিয়েছো, তাহলে কিন্তু 0 পাবে। আর যদি কোনোটাই ঠিক না নাও তাহলে অবভিয়াসলি 0ই পাবে। সো এটা মাল্টি কারেক্ট। ABCDর মধ্যে হতে পারে অপশান এটা কারেক্ট, অথবা দুটো অপশান কারেক্ট, অথবা 3টে অপশান কারেক্ট, অথবা 4টেই কারেক্ট। সো এটাই হচ্ছে মাল্টি কারেক্ট। কী করে বুঝলাম? ইজ আর লেখা আছে, ইজ মানে একটা কারেক্ট হবে, আর মানে কি একের বেশি হতে পারে। এছাড়াও কোশ্চেন পেপারে হেডিংয়ে ইনস্ট্রাকশন থাকবে যে ফ্রম কোশ্চেন নাম্বার 71 to 80 ক্যারিজ 2 মার্কস অ্যান্ড দিস পোর্শন ইজ মাল্টি কারেক্ট কোশ্চেন সেকশন। সো একের বেশি অপশান কারেক্ট হবে, সো সেটা বলা থাকবে। এইবারে এই কোশ্চেনটা দেখো খুবই কনসেপচুয়াল, আর এই খুবই কনসেপচুয়াল এবং থিওরি বেসড, এখানে কোনো ক্যালকুলেশন নেই, কিন্তু এই থিওরিটা যদি জানা থাকে তবেই কিন্তু কারেক্ট অপশানগুলো মার্ক করতে পারবে। সেই কারেক্ট অপশান মার্ক করতে হার্ডলি 10 to 15 সেকেন্ডস নেবে, বাট এর থিওরির আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি চলো এটাকে নেক্সট স্লাইডে এটাকে এক্সপ্লেন করছি। সেখানে যে এখানে কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন অতটা নেই। সো দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে আমি এটা লিখে দিয়েছি। এরপরে দেখো এই ইকুয়েশনে দেখো A0 A1 A2 কোশ্চেন পেপারে বলেছে কনস্ট্যান্টস। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নামটা কী হবে আগে দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে দেখো 0 আছে বলে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে, হোমোজিনিয়াস। বুঝতে পেরেছো? হোমোজিনিয়াস ইকুয়েশন। এইবারে অনেক স্টুডেন্ট চালাকি করে যে এইটাকে রাইটে নিয়ে গেল, রাইটে নিয়ে গেলে ইকুয়াল টু -a2y, তখন সে বলবে 0 হয়নি তাহলে হোমোজিনিয়াস হবে না। তা নয়, LHS এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডেরিভেটিভসগুলো থাকবে। তারপরে RHS এ যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকে তাহলে সে হবে নন হোমোজিনিয়াস, আর যদি না থাকে তার মানে 0, তখন হবে হোমোজিনিয়াস। আরেকবার কী করে অনেক স্টুডেন্ট চালাকি করে, RHS এ ধরে নাও e⁻x আছে, সেটাকে বাঁদিকে নিয়ে এলো -e⁻x করে ইকুয়াল টু করে 0 করলো। এইবারে বলছে যে হোমোজিনিয়াস RHS 0 হয়েছে। না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন তো একা রয়েছে, তার সাথে ওয়াইও প্রোডাক্টে নেই, কোনো ডেরিভেটিভও প্রোডাক্টে নেই, তাহলে তাকে ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাও। যেই তুমি ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাবে তাহলে আর 0 হবে না, তাহলে সেটা কী হলো? নন হোমোজিনিয়াস। তো রাইট হ্যান্ড সাইডে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকলে নন হোমোজিনিয়াস, না থাকলে 0 হবে হোমোজিনিয়াস। ক্লিয়ার? সেটা হচ্ছে হোমোজিনিয়াস। এইবারে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো অর্ডার কত। এর অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। সো এই d2/dx2 থাকার জন্য এর অর্ডার হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার। এইবার এটা দেখতে হবে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি নন লিনিয়ার। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পৃথিবীর যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুভাগে ভাগ করতে পারবে, হয় সে লিনিয়ার হবে অথবা নন লিনিয়ার হবে। এবার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর ডেফিনেশনটা, এর সংজ্ঞাটা দেওয়া হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। যে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তার রেসপেক্টে কিন্তু লিনিয়ারিটি ডিফাইন করা হবে। ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে লিনিয়ারিটি ডিফাইন করা হয়নি। সো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপরে কোনো রেস্ট্রিকশান নেই, সে কন্ট্রিবিউট করবে না লিনিয়ারিটি বা নন লিনিয়ারিটি ফাইন্ড আউট করতে। সো এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে আগে বার করে নিচ্ছি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি ডিভি লিখছি এবং সেটা হয়ে যাচ্ছে এই পার্টিকুলার কোশ্চেনে ওয়াই। তার কারণটা হচ্ছে যে ওপরে যে ভেরিয়েবলটা থাকে তাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, নিচে যে থাকে তাকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ওপরে রয়েছে ওয়াই, নিচে রয়েছে এক্স। সো ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাকে আমি আইভি দিয়ে লিখছি, সো এটা হয়ে যাচ্ছে এক্স। এইবারে লিনিয়ারিটি ডেফিনেশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেয়ে গেছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার হবে যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুটো কন্ডিশন ফুলফিল করে। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার ডেরিভেটিভস, এখানে ওয়াই প্রাইম রিপ্রেজেন্ট করছে dy/dx আর ওয়াই ডবল প্রাইম রিপ্রেজেন্ট করছে d2/dx2, এদের পাওয়ারটা 1 হবে। সো এদের পাওয়ারটা 1 হবে। সো 1 1 1। সো দেখো এখানেও দেখো y এর পাওয়ার 1, dy/dx এর পাওয়ার 1, আর এখানে দেখো d2/dx2 পাওয়ার 1। এখানে আবার ভুল করে বলবো না যে পাওয়ার 2, এটা অর্ডার। d2/dx2 এটা একটা অপারেটর, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এদের হোল পাওয়ার 1। সো এই কন্ডিশনটা এ ফুলফিল করেছে। আর 2 নম্বর হয়ে যাচ্ছে যে এদের কোনো প্রোডাক্ট চলবে না, নো প্রোডাক্ট। সো দেখো y ইন্টু ওয়াই প্রাইম অথবা ওয়াই প্রাইম ওয়াই ডবল প্রাইম অথবা
y ইন্টু ওয়াই ট্রিপল প্রাইম অথবা y ইন্টু ওয়াই প্রাইম অথবা y ট্রিপল প্রাইম। দেখো কেউ নেই, y ইন্টু ওয়াই প্রাইম মানে y ইন্টু ডি বাই ডিএক্স অর ডি বাই ডিএক্স ইন্টু ডি টু বাই ডিএক্স টু অর y ইন্টু ডি টু। আচ্ছা এখানে ট্রিপল প্রাইম দিয়েছি, থার্ড ডেরিভেটিভ নেই, যদি থাকে তাহলে সেটাও কনসিডার করতাম। সো এই ডাবল প্রাইম এইরকম কোনো কম্বিনেশনে থাকবে না, মানে কোনো ডেরিভেটিভের প্রোডাক্ট চলবে না। ইয়েস, সো y ইন্টু ওয়াই প্রাইম y ডাবল প্রাইম, সো y ইন্টু ওয়াই প্রাইম y ডাবল প্রাইম। সো ট্রিপল প্রাইম এত লেখার দরকার ছিল না, একই ব্যাপার তোমরা বুঝে গেছো। সো কোনো নো প্রোডাক্ট ইজ অ্যালাউড। সো আরেকটা তাহলে এখানে দিয়ে দাও y ইন্টু ওয়াই ডাবল প্রাইম করে দাও। সো y ইন্টু ওয়াই ডাবল প্রাইম, ইয়েস, সো y ইন্টু ওয়াই ডাবল প্রাইম। সো দেখো কোনো প্রোডাক্ট কি আছে এখানে, মানে y এর সাথে ডি বাই ডিএক্স প্রোডাক্টে আছে কি, বা ডি বাই ডিএক্স এর সাথে ডি টু বাই ডিএক্স টু প্রোডাক্টে আছে কি, বা y এর সাথে ডি টু বাই ডিএক্স টু প্রোডাক্টে আছে কি, বা ওরা তিনজনে কি প্রোডাক্টে আছে, নেই। সো নো প্রোডাক্ট, সো নো প্রোডাক্ট, নো প্রোডাক্ট। তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এ হবে লিনিয়ার, আর যদি ফুলফিল না করে নন লিনিয়ার। সো এটা কিসের এক্সাম্পল, লিনিয়ার ইকুয়েশন। যদি এই জায়গাটা ওয়াই স্কোয়ার হতো নন লিনিয়ার, অথবা রুট ডি বাই ডিএক্স হতো নন লিনিয়ার। বাট ধরে না এখানে ওয়াই রয়েছে, এখানে ডি বাই ডিএক্স রয়েছে, এদের পাওয়ার ইন্ডিভিজুয়ালি ওয়ান, কিন্তু এরা প্রোডাক্টে রয়েছে, তাহলে নন লিনিয়ার হয়ে যাবে। সো লিনিয়ারিটি চেক করা দুটো কন্ডিশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে খুঁজে বার করো, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভসগুলোর এক পাওয়ারস এক্স্যাক্টলি ওয়ান হতে হবে এবং নো প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট থাকবে না। এইবার এদের কোএফিসিয়েন্টের দিকে আসি। a0 a1 a2 এরা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কোশ্চেন পেপারে বলেছে। সো এদের কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স, সো এখানে এক্স স্কোয়ার, এখানে সাইন এক্স, এখানে ই টু দ্য পাওয়ার এক্স, এইসব চলবে। তখন এটা হয়ে যাবে উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস, সেখানে ভেরিয়েবল কোএফিসিয়েন্টস নেই, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এত কিছু মানে আলোচনা করার পরে এর এবারে একটা নোমেনক্লেচার নিয়ে ডিসকাস করা যাক, যে এর নামটা কি দেবো এবং ওর নামের পেছনে লজিকটা কী। সো এর নাম হচ্ছে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিকজ লিনিয়ারিটির প্রপার্টি স্যাটিসফাই করেছে, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, কেন এরা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, a0 a1 a2 লিনিয়ার হয়েছে এইখান থেকে, এই ডেফিনেশনটা ফুলফিল করেছে। সো এই পার্টিকুলার ইকুয়েশনের নামটা কি, সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। ক্লিয়ার? চলো, যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এটাকে একটু ইরেজ করছি। এরপরে কোশ্চেন পেপারে দেখো দুখানা সলিউশন বলে দিয়েছে, কোশ্চেন পেপারে দুখানা সলিউশন বলে দিয়েছে। সেটা কি, সেটা বলেছে cos x আর sin x। যদিও কোশ্চেন পেপারে বলেছে cos x and sin x are two solutions, in fact indeed cos x and sin x are two independent solutions। মানে cos x এই সলিউশনটা তোমার জানা থাকলে sin x টাকে তুমি বার করতে পারবে না, আর sin x সলিউশনটা গিভেন থাকলে তুমি cos x টা বলতে পারবে না। সো কোশ্চেন পেপারে আর টু সলিউশনস বলেছে, মানে ওটা আমরা ধরে নেবো যে ওই দুটো সলিউশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা কিনা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এখানে কোশ্চেন পেপার সেকেন্ড অর্ডার রয়েছে, আমাদের সিলেবাসও সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নেই। বাট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যদি হয়, এবং দেখো এটা যেহেতু সেকেন্ড অর্ডার, এর দুখানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দেওয়া রয়েছে, তাহলে এর জেনারেল সলিউশনটা হয়ে যাবে, এর কমপ্লিট সলিউশনটা হয়ে যাবে y ইকুয়াল টু c1 cos x প্লাস c2 sin x। এটা হচ্ছে এর কমপ্লিট সলিউশন, এটা হচ্ছে কমপ্লিট সলিউশন, প্রোভাইডেড যে এই ইকুয়েশনটাকে হতে হবে লিনিয়ার অ্যান্ড উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আমাদের এইটা কোশ্চেন পেপার এটা সেকেন্ড অর্ডার ছিল বলে এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, তাই জন্য দুখানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দেওয়া রয়েছে। তাহলে এর জেনারেল সলিউশনটা লিখবো c1 cos x প্লাস c2 sin x। এটাকে লিনিয়ার মানে লিনিয়ার কম্বিনেশনে লিখতে হবে। দেখো cos x sin x কে প্রোডাক্টে রাখা যাবে না, এবং এদের পাওয়ারগুলোকে এক্স্যাক্টলি ওয়ান করতে হবে, মানে এখানে cos x টু দ্য পাওয়ার n sin x টু দ্য পাওয়ার m ওটা করা যাবে না। সো c1 cos x প্লাস c2 sin x এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন, আর c1 c2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশনটা কি, কমপ্লিট সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন। সো কমপ্লিট সলিউশন আর জেনারেল সলিউশন হয়ে যাচ্ছে y ইকুয়াল টু c1 cos x প্লাস c2 sin x। এইবারে তুমি c2 এর ভ্যালুটা 0 নাও, এক্সকিউজ মি, c2 এর ভ্যালুটা তুমি 0 নাও আর c1 1 নাও, তাহলে y ইকুয়াল টু cos x পেয়ে যাবে। আবার তুমি c1 0 নাও আর c2 1 নাও, তাহলে y ইকুয়াল টু sin x পেয়ে যাবে।
এছাড়াও C1 C2 তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও কেন, আরবিটারি কনস্ট্যান্ট মানে কি রিয়েল নাম্বার হবে, তাহলে তুমি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস পাবে। C1 1 নাও, C2 1 নাও, তাহলে কি হবে sin x cos x প্লাস sin x, C1 1 নাও, C2 মাইনাস 1 নাও, cos x মাইনাস sin x, এটা 2 নাও, এটা 3 নাও, সো 2 cos x প্লাস 3 sin x, তাহলে এর সলিউশন হয়ে যাবে। এইবারে চলে এর অপশানগুলো দেখা যাক কখন তাহলে জেনারেল সলিউশন হবে। ইকুয়েশনটাই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস হতে হবে আর লিনিয়ার হতে হবে। ধরে নাও এই ইকুয়েশানে কোএফিসিয়েন্টটা ছিল কি cos x বা x স্কোয়ার, তাহলে কিন্তু ভেরিয়েবল কোএফিসিয়েন্টস, তাহলে দুটো সলিউশন বলা থাকলে জেনারেল সলিউশন লেখা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে এটা হোমোজিনিয়াস ছিল, RHS 0 ছিল বলে এটা কমপ্লিট সলিউশন হয়েছে। RHS যদি 0 না হতো তাহলে কিন্তু অন্য কিছু, তাহলে কমপ্লিট সলিউশনটা আরও এর একটা কিছু অংশ আরও অ্যাড করতে হবে, সেটাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলা হয়। সো হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস যদি হয় এবং তার যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনগুলো দেওয়া থাকে, তাহলে তার কমপ্লিট সলিউশন আর জেনারেল সলিউশন লেখার ফর্মুলাটা হয়ে যাচ্ছে যে তাই সেই সলিউশনগুলোকে লিনিয়ার কম্বিনেশনে লিখে দেবে। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু সেই সলিউশনটা প্লাস আনাদার কনস্ট্যান্ট ইন্টু আনাদার সলিউশনটা। সো C1 cos x প্লাস C2 sin x এর হচ্ছে জেনারেল সলিউশন আর কমপ্লিট সলিউশন, C1 C2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এই পার্টটাকে বলা হয় CF কমপ্লিমেন্টারি ফাংশন। আর হোমোজিনিয়াস বলে এটা PI পার্টটা 0 হয়েছে, পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টটা। সো এটা আমরা অন্য কোনো সময় ডিসকাস করব, যদিও এটা আমাদের যেই সিলেবাসের স্কোপের বাইরে। সো চলো এর সলিউশনটা পেয়ে গেছি আমি। এইবারে আমি এর অপশানগুলো চেক করব। সো আমি এর সলিউশনটা কি পেয়েছি, এর সলিউশনগুলো আমি পেয়ে গেছি y ইকুয়াল টু C1 cos x প্লাস C2 sin x পেয়ে গেছি তো। সো C1 আর C2টা কি আরবিটারি কনস্ট্যান্ট। সো এখানে অপশান এইটা দেখো a cos x প্লাস b sin x ইজ আ সলিউশন ওয়ার a and b আর রিয়েল কনস্ট্যান্টস। সো রিয়েল কনস্ট্যান্টটাই তো আরবিটারি কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্ট। তো C1 C2 কি রিয়েল কনস্ট্যান্ট। সো C1 কে ভাবো a আর C2 কে ভাবো b, তাহলে a cos x প্লাস b sin x এটাও এর সলিউশন, তাহলে এই অপশানটাও কারেক্ট হবে। এইবার আমি একেবারে অপশান ডিতে যেতে যাচ্ছি। প্রথমে দেখো a cos x প্লাস π/4 প্লাস b sin x মাইনাস π/4 ইজ আ সলিউশন ওয়ার a and b আর রিয়েল কনস্ট্যান্টস। এইবারে দেখো এইখানে তুমি সরাসরি কম্পেয়ার করতে গেলে দেখো a টা কনস্ট্যান্ট, তাহলে C1 ঠিক আছে, cos x কিন্তু x না হয় x প্লাস π/4, এখানে x না হয় x মাইনাস π/4 রয়েছে, বাট এই অপশানটাও কারেক্ট হয়ে যাবে। কি করে, এটা নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। সো আমার কী দেওয়া রয়েছে, a cos x প্লাস π/4 প্লাস b sin x মাইনাস π/4 এটা দেওয়া রয়েছে তো। সো এটাকে cos a প্লাস b আর এটাকে sin a মাইনাস b তে ওপেন করে দাও। সেটাকে ওপেন করলে কি হয়ে যাবে, cos a cos b, আর এটা কি হয়ে যাবে মাইনাস sin a sin b। এটা cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a প্লাস b হলে cos a cos b মাইনাস sin a sin b হয়, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। আর b sin a প্লাস b ফর্মুলাটা কি, sin a cos b মাইনাস cos a sin b। তো sin a প্লাস b ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। সো প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এইবারে দেখো cos π/4 এর মান কত, cos π/4 হচ্ছে √2 1/√2, cos π/4 sin π/4 হচ্ছে 1/√2। সো এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। a তাহলে কী হয়ে যাবে a/√2 আর cos x, এখান থেকে দেখো আরেকটা cos পাবো, এই যে এখানে মাইনাস cos x আছে, এখানে কি আছে sin π/4, sin π/4 কত হয়ে যাবে 1/√2, সো মাইনাস b/√2, সো মাইনাস b/√2 cos x। এইবার দেখো মাইনাস এখান থেকে দেখো sin π/4 কত 1/√2, সো মাইনাস a যদি কমন নিই, সো a/√2 হয়ে যাবে, বা এটাকে মাইনাসটা না রেখে আগে প্লাসটাকে লিখে দিই। সো প্লাস, সো b এখান থেকে সাইনটা না cos π/4, সো b/√2 হয়ে যাবে, আর মাইনাস এখান থেকে a আর sin π/4, তাহলে a/√2 হয়ে যাবে। সো এটা কী হয়ে গেল sin x হয়ে গেল। সো এটাকে আমি কমন আউট নিলাম, রিঅ্যারেঞ্জ করে sin x cos x ইন্টু sin x ফর্মে লিখলাম। সো দেখো এটাকে আমি C1 বলতে পারি আর এটাকে আমি C2 বলতে পারি। cos x আর sin x যদি সলিউশন হয় তার লিনিয়ার কম্বিনেশন C1 cos x C2 sin x, সেটাও সলিউশন হবে, যেখানে C1 C2 কি
আরবিটারি কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট। সো কোশ্চেন পেপারে এ বিকে কী বলেছে, রিয়েল কনস্ট্যান্ট। সো a/√2 মাইনাস b/√2 এরাও রিয়েল কনস্ট্যান্ট হবে। সো কনস্ট্যান্ট ইন্টু কস এক্স প্লাস আনাদার কনস্ট্যান্ট ইন্টু সাইন এক্স, আর সাইন এক্স কসে কোশ্চেন পেপারেই বলেছে সলিউশন, তাহলে এটাও এর সলিউশন হবে। কেন, এই যে এটাকেও দেখতে কার মতো হয়েছে, এই যে কনস্ট্যান্ট, তাহলে এটাকে নাম দিলাম c1, এটাও কনস্ট্যান্ট, এর নাম দিলাম c2। তো দেখো এই যে cos x সাইন এক্স পেয়ে গেছো, সো c1 cos x প্লাস c2 সাইন এক্স, ওই জন্যে এই অপশানটাও কারেক্ট অপশান হবে। এবার অপশান সি একদম অ্যাট ফার্স্ট মানে দেখেই সঙ্গে সঙ্গে অপশান সিটাকে করে দেবে রিজেক্ট। কি করে, সাইন এক্স আর কস এক্স যদি সলিউশন হয় তার লিনিয়ার কম্বিনেশন বলছে, লিনিয়ার কম্বিনেশনে নো প্রোডাক্ট ইজ অ্যালাউড। সো সাইন এক্স আর কস এক্স প্রোডাক্টে রয়েছে, তার সামনে কি কনস্ট্যান্ট আছে না আছে দেখবো না, লিনিয়ার কম্বিনেশনে কোনো প্রোডাক্ট চলবে না। সো সাইন এক্স ইন্টু কস এক্স করে দিয়েছে, তাই জন্য এটা রিজেক্ট হয়ে যাবে। যদি এখানে কস এক্স, এ কস এক্স প্লাসে রয়েছে, এ কস এক্স মাঝখানে প্লাস দিয়ে বি সাইন স্কোয়ার এক্স করেছে, আবার কি সাইন স্কোয়ার করে দিয়েছে, লিনিয়ার হলো না। কারণ লিনিয়ারিটিতে কী হবে, পাওয়ার 1 হতে হবে এবং কোনো প্রোডাক্ট চলবে না, তাই জন্য অপশান সি তো একদম রিজেক্ট হয়ে গেল। অপশান বিটা দেখো, অপশান বিটা ডি এর ভিতরে ইনকর্পোরেট হয়ে গেছে। যদি বিটাকে তুমি 0 করে দাও, আর রিয়েল কনস্ট্যান্টস এরা কি এ অ্যান্ড বি আর রিয়েল কনস্ট্যান্টস, সো তুমি বিটাকে 0 নিলে তাহলে এটা ভ্যারি করবে। সো বিটা যদি 0 নিয়ে নাও তাহলে দেখো অপশান বি হয়ে গেছে এ কস এক্স প্লাস π/4। সো যেহেতু বিটা ডিতে ইনকর্পোরেট হয়ে গেছে, তাই জন্য আমি বিটাকে নিলাম না, কেন এখানে অলওয়েজ বলেছে, অলওয়েজ কি সলিউশন হবে। সো বিটা যদি আমি 0 করে দিই তাহলে এটা কী হয়ে গেলো, এটা ফিক্সড হয়ে গেল। সো এই পার্টিকুলার কোশ্চেনে কারেক্ট অপশান হচ্ছে অপশান এ আর ডি। সো অপশান এ আর ডি ইজ দ্য কারেক্ট অপশান। সো এ আর ডি যদি মার্ক করো তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এখানে এটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটা মার্ক করতে বেশি সময় যাবে না, কিন্তু থিওরির আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস অ্যান্ড হোমোজিনিয়াস যদি হয়, তার যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনসগুলো বলা থাকে, মানে যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে 2খানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে, থার্ড অর্ডার হলে 3খানা, ফোর্থ অর্ডার হলে 4খানা। সিলেবাসে আমাদের সেকেন্ড অর্ডার অবধি আছে। তো 2খানা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দিয়ে দিলে তার জেনারেল সলিউশন লেখার ফর্মুলা হচ্ছে c1 ইন্টু ux ধরুন প্রথম সলিউশন প্লাস c2 ইন্টু vx ধরুন দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। সো uv যদি তার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় তাহলে তার কমপ্লিট সলিউশন জেনারেল সলিউশন হয়ে যাবে c1 ux প্লাস c2 vx, যেখানে c1 c2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস। সো এই কনসেপ্টটাকে এই কাজে লাগিয়ে এটাকে সলভ করলাম। এইবারে এর প্রুফটা, এর ডিটেলড অ্যানালিটিক্যাল প্রুফ আছে যে কেন এটা হয়। সো সেটা আমাদের আউট অফ স্কোপ অফ দ্য সিলেবাস অফ দ্য কোর্স, এইগুলো আমরা বিটেকে শিখি। সো সেটা নেক্সট অন্য কোনো লেকচারে আমি আলোচনা করে নেব। সো আই হোপ এই পুরো সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে, পুরো ডায়মন্ড ক্লিয়ার, মানে চোখের সামনে যেন ভাসবে। চোখ বন্ধ করলেই তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল কাকে বলে, নন লিনিয়ার কাকে বলে, কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার কোএফিসিয়েন্টটা আইএফএ ইউজ করব, কার করব না, হোমোজিনিয়াস কখন হবে, হোমোজিনিয়াস কখন হবে না। সো এটাকে তোমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো এবং আস্তে আস্তে পুরো মাথার ভেতরে নামিয়ে নাও, মাথা থেকে পুরো একদম মনের ভেতরে নামিয়ে নেবে। তাহলে কী হবে যে তুমি কোনো দিন ভুলবে না, এক্সাম হলে গিয়ে তুমি আর ব্ল্যাঙ্ক আউট হবে না, মানে এক্সাম হলে গিয়ে তোমার মাথা আর ঘুরবে না, তুমি ঠিক এটাকে সলভ করতে পারবে। আর অলরেডি এবারে আমি 2015 অবধি করিয়ে দিয়েছি। সো 2025 আসতে আর বাকি বেশি দেরি নেই। সো 2016, 17, 18 আর এরপর আমি কী করবো, 2-3টে ইয়ারকে একসাথে মার্চ করে দিচ্ছি। সো কী হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্লেলিস্ট কমপ্লিট হয়ে গেলে এবার অন্য সেকশনগুলো আমরা কমপ্লিট করতে হবে আমাকে। এবং আমি যে রেগুলারলি কোনো গ্যাপ ছাড়া প্রত্যেক দিন ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করছি, তো তোমরাও তোমার এন্ড থেকে আমাকে সাপোর্ট করো। তোমরা কীভাবে আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে হিট করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো এবং রেগুলারলি আমার চ্যানেলটাকে ভিজিট করো। সো তোমাদের সাথে আবার আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও লেকচার নিয়ে হাজির হব নেক্সট ক্লাসে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Vande Mataram.